হুম? আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধিরগঞ্জ রেবুদুমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ 2020 সালের 6ই অক্টোবর। গতকালকে 5ই অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে সারা পৃথিবীর যত শিক্ষক রয়েছেন সকলকে আমার মনের গভীর অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানে বিদ্যুৎ চলে গেছে, আশেপাশের এরিয়াগুলিতে হয়তোবা বিদ্যুৎ চলে গেছে, তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ। তো বিদ্যুৎ আমাদের জন্য যে কতটুকু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা যদি আমরা তোমাদের যদি বলি, তাহলে তোমরা কিন্তু অনেক বাক্যই লিখতে পারবে। তো বিদ্যুৎ সম্পর্কে আমরা যদি বলি, তাহলে আমরা ব্যাপকভাবে বিস্তৃত আলোচনা করতে পারবো। ওই বিদ্যুতের সাথে সামঞ্জস্য মিল রেখে আজকে সপ্তম শ্রেণীর 10ম অধ্যায়ের আমরা যেই অধ্যায়টি চয়ন করেছি, সে অধ্যায়টি হচ্ছে বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনার প্রেক্ষিতে এই অধ্যায় থেকে আমরা আসলে তোমাদের আজকে আমরা আমাদের যে মূল বই আছে সেই বই থেকে তোমাদের কয়েকটি পাঠ আমরা বোঝানোর চেষ্টা করব। সেই পাঠগুলি আমরা লিখেছি, পর্যায়ক্রমে আমরা পাঠগুলিতে আসব। তো আমরা তোমাদের ওই বই থেকে অধ্যায়টি বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাছে অবশ্যই বই আছে, তোমরা বইটি নিয়ে আমার সাথে একটু দেখার চেষ্টা করো। যে আমাদের বাসাবাড়ি, স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গাতেই কিন্তু আমরা এই বিদ্যুৎ আমাদেরকে আলোকিত করে, অর্থাৎ বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না। বিদ্যুতের সাহায্যে আমরা ফ্যান, টিভি, টেলিভিশন, এমনকি কম্পিউটার, এমনকি আমরা যে মোবাইলের সাহায্যে আজকে অনলাইন ক্লাস করছি, সেই মোবাইলের যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে বিদ্যুতের সাহায্যে কিন্তু আমরা পুনরায় চার্জ করে নিতে পারি। অর্থাৎ বিদ্যুতের ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুতের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে চুম্বক, অর্থাৎ আমাদের যে আরেকটি পার্ট হচ্ছে চুম্বকের ঘটনা। তাহলে বিদ্যুতের পাশাপাশি চুম্বকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করছে। তো এই অধ্যায় থেকে আমরা বিদ্যুৎ এবং চুম্বক সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা আলোকপাত করব। সেই বিভিন্ন বিষয় আলোকপাতের আলোকে আজকে আমাদের আলোচ্য পাঠ হচ্ছে যে প্রথমে বিদ্যুৎ কথাটা যেহেতু আসছে, প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ কিন্তু তোমাদের আমরা যে বলি যে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকবে। অর্থাৎ ইলেকট্রনের কথাটা যদি আমরা আসি, তাহলে প্রথমেই যে কথাটি আসতে হবে সেটি হচ্ছে আদান অথবা চার্জের কথা। সেই ভিত্তিতে আদান অথবা চার্জের উৎপত্তি আমাদের প্রথম আলোচ্য বিষয়, যে কিভাবে আদান এবং চার্জের উৎপত্তি হয়। তারপরের বিষয়টি হচ্ছে আদান বা চার্জের ধর্ম, যে আদান কিরকম হতে পারে। একটু আগেই বলেছি যে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা সমজাতীয় আদান হতে পারে, অথবা বিপরীত ধর্মী আদান হতে পারে। তাহলে সমধর্মীয় বা সমধর্মী আদান হলে কিরূপ ধর্ম আচরণ করবে, বা বিপরীত ধর্মী হলে কিরূপ আচরণ করবে, এই সকল বিষয়ও আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে যে আদান অথবা চার্জের অস্তিত্ব। আদান অথবা চার্জের অস্তিত্ব আমরা কিভাবে পাবো বা কিভাবে আমরা বুঝবো যে এটির আদান অথবা অস্তিত্ব রয়েছে, সে সম্পর্কেও কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো, বাস্তব জীবনে করে দেখাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের প্রথম আলোচ্য পাঠ হচ্ছে আদান বা চার্জের উৎপত্তি। আমরা একটু যদি বইয়ের দিকে লক্ষ্য করি, একটি চিত্র দিকে খেয়াল করো।
চিত্রের কথাটি আমি পরে বলছি। প্রথমে আমরা যদি একটু লক্ষ্য করি যে আদান অথবা চার্জের উৎপত্তি এই পার্টের মধ্যে, যে আমরা তো জানি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা মূলত কি বলি? পরমাণু বলি। তো প্রত্যেকটি পরমাণুকে যদি আমরা ভাঙি অথবা বিশ্লেষণ করি তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। তোমরা অবশ্যই জানো যে পরমাণু কি, যে পরমাণু হচ্ছে প্রত্যেকটি মৌলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে বলা হবে পরমাণু। আর পরমাণুকে আমরা ভাঙি অথবা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো কি কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা একটু তোমাদের সুবিধার জন্য লেখার চেষ্টা করব। অর্থাৎ পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি বিষয় আমরা পাই। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত। তাহলে আমরা পরমাণু সম্পর্কে জানলাম যে পরমাণু হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি বা কণার সমন্বয়ে পরমাণু গঠিত হয়। এবং পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তাহলে আমরা এই পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যে অবস্থান, সেই আলোকপাতের ভিত্তিতে আমরা এই চিত্রটি যদি ব্যাখ্যা করি যে এটি হচ্ছে কোনো পরমাণুর একটি গঠন। এই পরমাণুর মধ্যে মূলত এই পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাহিরে অর্থাৎ চতুর্দিকে থাকে তোমার ইলেকট্রন, এবং এই নিউক্লিয়াসটি আবার গঠিত প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন দ্বারা নিউক্লিয়াসটি গঠিত, এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন সর্বদা কি থাকে? মানে পরিভ্রমণ থাকে, পরিভ্রমণ অবস্থায় ইলেকট্রনটি থাকে। আচ্ছা, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে সবসময় অবস্থান করে, আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। কিন্তু মজার বিষয়টি হচ্ছে যে পরমাণু সবসময় কিন্তু আধান নিরপেক্ষ। পরমাণু সর্বদাই হচ্ছে আধান নিরপেক্ষ, এটা তোমরা মনে রাখবে। পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, এটি পরমাণু হচ্ছে মূলত আধান নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে কোনো প্রকার চার্জ থাকে না। এর কারণ হচ্ছে মূলত যে পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি তার ইলেকট্রন থাকে। অর্থাৎ একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকবে সেই কয়টি তার ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমরা যদি এই চিত্রের মধ্যে যদি খেয়াল করি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাদের 2, তাহলে তার এই পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে মূলত 2। তাহলে চিত্র হতে পাই ইলেকট্রন সংখ্যা 2, তাহলে প্রোটন সংখ্যাও 2। এখন আমার যদি একটি প্রশ্ন আমি দাঁড়া করাই যে সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? তাহলে তোমরা অবশ্যই তথ্যটি মনে রাখবে যে কোনো পরমাণুর, কোনো মৌলের বা কোনো বস্তুর বা কোনো পরমাণু সবসময়, যেহেতু আমরা পরমাণু নিয়ে আলোচনা করছি, এখানে মৌলের কথাটা আমরা আনিনি, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা নিয়ে আসছি। যে তোমরা মনে রাখবে যে কোনো পরমাণু যে কয়টি পরমাণু থাকবে তার ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকবে। তাহলে সোডিয়াম পরমাণুর যদি প্রোটন সংখ্যা থাকে 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 11।
বিষয়টি কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। তোমরা একটু খেয়াল রাখবে। আমাদের এখন প্রশ্ন দ্বারা করালাম যেটা, যে পরমাণু, আমরা দেখলাম যে পরমাণু হচ্ছে মূলত আধান নিরপেক্ষ অর্থাৎ চার্জ নিরপেক্ষ। প্রশ্ন হয় কিন্তু যে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? তাহলে আমরা যেটা বলবো, প্রথমে আমরা বলবো যে পরমাণু মূলত হচ্ছে কতগুলো ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। পরমাণু মধ্যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট বা আধান বিশিষ্ট, কিন্তু পরমাণু হচ্ছে আধান বা চার্জ নিরপেক্ষ। কারণ পরমাণুতে যে কয়টি প্রোটন থাকবে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বা প্রোটন এবং ইলেকট্রন সমান হওয়ার কারণেই মূলত পরমাণু ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, যার কারণে পরমাণু হচ্ছে আধান অথবা চার্জ নিরপেক্ষ। প্রশ্নটির উত্তর অবশ্যই তোমরা পেয়ে গেছো, তোমরা অবশ্যই লিখতে পারবে। তারপরে কিন্তু আমরা যখনই দুটো পদার্থকে ঘর্ষণ করা হবে তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে, ফলে একটি পদার্থের ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে একটি বিষয় জানার চেষ্টা করব। যেমন একটি কাচের বোতলকে এক টুকরো সিল্কের কাপড় দ্বারা যদি আমরা ঘষি, এতে দেখা যাবে যে সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রন আকর্ষণ করে তার নিজের দিকে নিয়ে গেছে। এতে বোতলটি ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানযুক্ত হয়েছে। তাহলে আমাদের যদি প্রশ্ন আমরা যদি খেয়াল করি যে একটি কাচের দণ্ডকে বা একটি কাচের বোতলকে যদি আমরা সিল্কের কাপড় দিয়ে যদি আমরা ঘষি, সেক্ষেত্রে কিরূপ চার্জ আবির্ভূত হতে পারে? তাহলে বোতলটি হবে ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের কাপড়টি হবে ঋণাত্মক আধানযুক্ত। এটা খেয়াল রাখবে যে কাচ সবসময় ধনাত্মক আধানযুক্ত হবে এবং সিল্কের কাপড় হবে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে যে কাচের বোতলটিকে আমরা সিল্কের কাপড় দিয়ে যে ঘষলাম, ঘষার পরে কাচের ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের ঋণাত্মক আধানযুক্ত অর্থাৎ চার্জ বিশিষ্ট হয়েছে, যার কারণে ঘষার ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয়নি বা তোমার পদার্থের মধ্যে কোনো আয়নের সৃষ্টি হয়নি বা আয়নের বা চার্জের পরিমাণও শেষ হয়নি। তাহলে এখান থেকে আমরা আরেকটি বিষয় জানতে পারলাম, এটাও একটি শক্তির সংরক্ষণশীলতার নীতি, যে অর্থাৎ একটি পদার্থকে আরেকটি পদার্থ দ্বারা যদি ঘষি সেক্ষেত্রে তাদের চার্জের কোনো আবির্ভূত হবে না বা চার্জ শেষ হবে না বা নতুন কোনো চার্জ সৃষ্টি হবে না। অর্থাৎ তাদের মধ্যে চার্জের যে পরিমাণ ছিল শুধুমাত্র হস্তান্তর হবে, অর্থাৎ পরিবর্তন হবে। আমি যদি একটা যদি চিত্রের সাহায্যে যদি খেয়াল করি, এটি হচ্ছে একটি কাচের বোতল, এক টুকরা সিল্কের কাপড় দিয়ে যদি আমি ঘষি, অর্থাৎ এটা হচ্ছে কাচের বোতল, সিল্কের কাপড়। তোমরা খেয়াল করো, এই সিল্কের কাপড় হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট আর কাচের বোতলটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। এই সিল্কের কাপড় দিয়ে যদি কাচের বোতলকে আমরা ঘষি, তাহলে কি হবে, যেই কয়টা চার্জ ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন আছে বা চার্জ আছে শুধু সেগুলি হস্তান্তর হবে, অর্থাৎ ঋণাত্মকটা ধনাত্মকে চলে আসবে আর ধনাত্মকটা ঋণাত্মকে চলে যাবে। অর্থাৎ এগুলি ঋণাত্মক ছিল এগুলি ধনাত্মক হয়ে যাবে, আর এগুলি ধনাত্মক ছিল এগুলি ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রকার চার্জের পরিবর্তন হবে না। যে কয়টি, অর্থাৎ যদি আমরা এখানে বলেছি যে প্রোটন সংখ্যা 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যা 11। সাপোজ এখানে ইলেকট্রন সংখ্যা যদি 11 হয়, তাহলে এখানে 11টি ধনাত্মক ইলেকট্রন থাকবে এবং এখানে 11টি ঋণাত্মক ইলেকট্রন থাকবে, অর্থাৎ চার্জ থাকবে। এই বিষয়গুলি আমরা খেয়াল করব যে কোনো প্রকার নতুন চার্জের বা আধানের সৃষ্টি হবে না। যেই চার্জ থাকবে শুধুমাত্র তাদের ধনাত্মকটা ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আজকে আমাদের প্রথম পাঠ ছিল যে আধান এবং চার্জের উৎপত্তি। তাহলে অবশ্যই তোমরা আধান এবং চার্জের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছো। তার পরবর্তী পাঠ হচ্ছে যে আধান এবং চার্জের ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আধান এবং চার্জের ধর্ম মূলত আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আধান এবং চার্জের হচ্ছে মূলত, আধানটা হচ্ছে মূলত ধনাত্মক এবং ঋণাত্মক বিশিষ্ট। প্রথম ধর্মটাই হচ্ছে আধান মূলত ধনাত্মক এবং ঋণাত্মক
আদান বিশিষ্ট। তাহলে আমরা বই থেকে যদি একটি পরীক্ষার সাহায্যে এই চার্জের ধর্ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি, এই পরীক্ষাটি করার জন্য আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব। যে আমাদের পরীক্ষাটি করার জন্য মূলত যা যা লাগবে, দুটি চিরুনি লাগবে, সুতো লাগবে, আর লাগবে কিছু রেশমি কাপড় টুকরো লাগবে আমাদের। অর্থাৎ দুটি চিরুনি, সুতো এবং রেশমি কাপড়ের সাহায্যে আমরা এই পরীক্ষাটি করে চার্জের ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি। বিষয়টি কি তা আমরা একটু জানি। যে আজকে আমাদের বিষয়টি হচ্ছে যে চার্জের ধর্ম জানা। তাহলে প্রয়োজনীয় উপকরণ আমাদের লাগবে দুটি চিরুনি এবং পশমি কাপড়। তাহলে পদ্ধতিটি কি, যে চিরুনি দুটিকে আমরা সুতার সাহায্যে বেঁধে, চিরুনি তোমরা অবশ্যই তোমাদের বাসা বাড়িতে চিরুনি আছে, চিরুনির মাঝ বরাবর তোমরা সুতা দিয়ে বেঁধে সেটাকে শূন্যে ঝুলিয়ে দিবে যাতে কোনো কিছুর সাথে চিরুনিটা না লেগে যায়। তদ্রুপ ভাবে অপর আরেকটি চিরুনিকে তোমরা সুতার সাহায্যে মাঝ বরাবর বেঁধে কোন একটি কাঠির সাহায্যে বা লাঠির সাহায্যে তোমরা এটিকে ঝুলিয়ে দিবে যাতে চিরুনি পরস্পর থেকে দূরে থাকে এবং কোনো কিছুর সাথে না লেগে থাকে। তার পরবর্তীতে বিষয়টি হচ্ছে যে পশমি কাপড় দ্বারা চিরুনি দুটিকে আমরা ঘষবো। পশমি কাপড় দ্বারা চিরুনি দুটিকে ঘষার পরে সেই ঝুলন্ত চিরুনি দুটি পরস্পরের কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি নিয়ে আসলে দেখা যাবে চিরুনি দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ চিরুনি দুটি পরস্পর থেকে দূরে সরে যাওয়ার মূল কারণই হচ্ছে যে চিরুনির মধ্যে সমধর্মী চার্জের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সমধর্মী আদানের উৎপত্তি হয়েছে। তোমরা জেনে রাখবে যে সমধর্মী চার্জগুলি বা সমধর্মী আদানগুলি পরস্পরের কাছাকাছি আসলে পরস্পর থেকে বিকর্ষণ হয়, আর যদি বিপরীত ধর্মী পরস্পরের কাছাকাছি আসে তাহলে পরস্পরকে আকর্ষণ করে। এই জিনিসগুলি তোমরা অবশ্যই চুম্বক ঘটনার থেকে আমরা জানবো, বা চুম্বকের মধ্যে তোমরা জেনে থাকবে যে একটি চুম্বকের যদি একটি দণ্ড চুম্বকের কথা যদি আমরা চিন্তা করি, একটা থাকে নর্থ পোল আর একটা থাকে সাউথ পোল। আমরা যদি পাশাপাশি আরেকটি চুম্বক যদি নেই তাহলে এখানেও যদি আমরা নর্থ পোল চিন্তা করি এবং সাউথ পোল যদি চিন্তা করি তাহলে নর্থ পোল এবং সাউথ পোল পরস্পরের কিন্তু বিপরীত। অর্থাৎ এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। পরস্পরের কাছাকাছি আসলে দেখবে যে চুম্বকগুলি পরস্পরের সাথে লেগে গেছে। তোমরা অবশ্যই খেয়াল করবে যে চুম্বক দিয়ে আমরা যদি খেলা করি বা চুম্বক যদি আমরা দেখি, যে চুম্বকের আমরা কখনো দেখতে পাচ্ছি যে চুম্বক খুব সরাসরি সজোরে শব্দ করে পরস্পরের সাথে লেগে যাচ্ছে, আবার কখনো পরস্পর থেকে বিকর্ষণ হচ্ছে। এটার মূল কারণই হচ্ছে মূলত একটি হচ্ছে সমধর্মী চার্জ আর একটি হচ্ছে বিপরীত ধর্মী চার্জ। যদি সমধর্মী চার্জ হয় তাহলে পরস্পর থেকে দূরে সরে যাবে, আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে পরস্পরের সাথে লেগে যাবে। অর্থাৎ ওই পশমি কাপড় দিয়ে চিরুনির গায়ে যখন আমরা ঘষলাম, ঘষার পরে দেখলাম যে চিরুনি দুটি পরস্পরের কাছে আনার পর চিরুনি দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ চিরুনি হচ্ছে ধনাত্মক আদান বিশিষ্ট এবং পশমি কাপড়টি হচ্ছে ঋণাত্মক আদান বিশিষ্ট। ঘষার ফলে পশমি কাপড় থেকে চিরুনির মধ্যে ঋণাত্মক আদান স্থান পরিবর্তন করেছে এবং দুটি চিরুনি হচ্ছে ঋণাত্মক আদান বিশিষ্ট হয়ে গেছে। অর্থাৎ ছিল ধনাত্মক আদান বিশিষ্ট, পশমি কাপড় দিয়ে ঘষার পরে হয়ে গেছে ঋণাত্মক আদান বিশিষ্ট। অর্থাৎ সমধর্মী চার্জ হওয়ার কারণে চিরুনি দুটি পরস্পর থেকে দূরে সরে গেছে। এই জন্য আমরা চার্জের ধর্ম সম্পর্কে জানতে পারলাম যে যদি সমধর্মী চার্জ হয় তাহলে পরস্পর থেকে বিকর্ষণ হবে, আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে পরস্পরের কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা চার্জ মূলত পেলাম কি ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক যদি হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, এটা একটি ধর্ম। এবং চার্জ যদি বিপরীত ধর্মী হয় তাহলে পরস্পর থেকে দূরে সরে যাবে, এটি হচ্ছে দ্বিতীয় ধর্ম। তাহলে আদান এবং চার্জের ধর্ম সম্পর্কে যদি আসে তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে, লিখতে পারবে আশা করি। তার পরবর্তী পার্ট হচ্ছে চার্জের অস্তিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই চার্জের অস্তিত্ব লক্ষ্য করার জন্য কিন্তু আমাদের
আরেকটি পরীক্ষা করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে চার্জের আসলে অস্তিত্ব আছে কি নেই। তোমরা একটি পরীক্ষার সাহায্যে বাড়িতে নিজেই এই পরীক্ষাটি করে চার্জের অস্তিত্ব আছে কি নেই সেটি করে দেখতে পারো। তাহলে চলো পরীক্ষাটি সম্পর্কে আমরা জানি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের একটি প্লাস্টিকের চিরুনি লাগবে এবং কিছু খবরের কাগজের টুকরো লাগবে। অর্থাৎ তোমাদের বাড়িতে অবশ্যই পেপার আছে, দৈনিক পত্রিকা আছে, যে কোনো একটি দৈনিক পত্রিকা নিয়ে কাগজের কয়েকটি টুকরা করবে। করার পর পরীক্ষাটি করার পদ্ধতিটি আমরা দেখব যে একটি খবরের কাগজের কিছু টুকরো আমরা ছোট ছোট করে কেটে নিব। এবার কাগজের টুকরোগুলো টেবিলের উপর আমরা ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে প্লাস্টিকের চিরুনিকে খবরের কাগজের টুকরার কাছাকাছি আনবে। অর্থাৎ প্লাস্টিকের টুকরাগুলি খবরের কাগজে প্লাস্টিকের চিরুনিটি ওই টুকরো কাগজগুলোর সামনে আনবো। আনার পরে দেখব যে কি ঘটনা ঘটছে। প্রথম অবস্থায় যদি চিরুনিকে যদি আমরা খবরের কাগজের সামনে আনি তাহলে দেখবে কিছুই হয়নি, অর্থাৎ সেখানে চার্জ আছে কি নাই বোঝা যাবে না। কিন্তু আমরা যদি ওই একটি পশমি কাপড় দিয়ে চিরুনিকে যদি ঘষার পরে ওই খবরের টুকরোর কাগজের সামনে নিয়ে যাব, দেখা গেছে ওই টুকরোর কাগজগুলি চিরুনির দিকে দৌড়ে তার গায়ে লেগে যাচ্ছে। অর্থাৎ চিরুনির গায়ে ছিল ঋণাত্মক আধান বিশিষ্ট চার্জ অথবা আধান এবং কাগজের টুকরা ছিল ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ, যার কারণে ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পরের কাছাকাছি অর্থাৎ আকর্ষণ করার কারণে চিরুনির গায়ে কাগজের টুকরোগুলি লেগে গেছে। অর্থাৎ এ থেকে আমরা দেখতে পেলাম, এই পরীক্ষা থেকে আমরা দেখতে পেলাম যে চার্জের অস্তিত্ব রয়েছে। তাহলে তোমরা এই পরীক্ষাটি কিন্তু বাসায় করে নিতে পারো। পশমি কাপড় যদি না থাকে তাহলে তোমরা চিরুনি মাথার চুলেও ঘষে পরীক্ষাটি করতে পারো। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে তোমরা জানতে পারবে যে চার্জের অস্তিত্ব আছে কি নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অধ্যায়টি ছিল বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা। বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা থেকে আমাদের কয়েকটি আলোচ্য পাঠ ছিল: আদান বা চার্জের উৎপত্তি, আদান বা চার্জের ধর্ম, চার্জের অস্তিত্ব। তাহলে আদান বা চার্জের সম্পর্কে আমরা জানলাম, পরমাণু বিষয় সম্পর্কে আমরা জেনেছি, পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায় সে সম্পর্কে জেনেছি। পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট নয়, পরমাণু মূলত হচ্ছে বিদ্যুৎ বা চার্জের নিরপেক্ষ, এই সম্পর্কে জানলাম। তারপরে জেনেছি আদান বা চার্জের ধর্ম। একটি পরীক্ষার মাধ্যমে আদান বা চার্জের ধর্ম ব্যাখ্যা করে আসতে পারে, তাহলে এ বিষয়ে আমরা জানলাম। আবার আসতে পারে একটি পরীক্ষার মাধ্যমে চার্জের অস্তিত্ব আছে কিনা তোমার মতামত দাও বা ব্যাখ্যা করো, এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। অর্থাৎ তোমরা এই সকল বিষয়ে আরো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য যে পাঠ ছিল সেই পাঠ আজকে এখানে শেষ হয়ে গেল। আমরা তার পরবর্তী পাঠে চলে যাব। তাহলে আজকে আমাদের পাঠ আরেকটি নতুন পাঠ হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। যেহেতু আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করেছি, সেই অর্থে বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী এবং অর্ধ পরিবাহী এই সম্পর্কে আমরা বিদ্যুতের সাথে মিল রেখে আমরা এই পাঠগুলি জানার চেষ্টা করব। পরিবাহী হচ্ছে আমরা বিদ্যুৎ নিয়ে যদি আলোচনা করি বা বিদ্যুৎ নিয়ে যেহেতু আমরা সাথে যদি তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সে মাধ্যম বা যে বস্তুর সাহায্যে বিদ্যুৎ পরিবহন হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বলে। যে বস্তুর সাহায্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না তাকে বিদ্যুৎ অপরিবাহী বলে। যে মাধ্যমের সাহায্যে বা যে বস্তুর সাহায্যে বিদ্যুৎ পরিবহন হয় অথবা হয় না অথবা তাকে অর্ধপরিবাহী বলে। এই বিষয় সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ
তোমাদের আজকের আলোচ্য পাঠ 4 থেকে এই বিষয়গুলি আমরা আরো বিশদভাবে জানতে পারবো যে যে কোন সকল বস্তুগুলো পরিবাহী, অপরিবাহী অথবা অর্ধপরিবাহী। তাহলে আমরা পরিবাহী এবং অর্ধপরিবাহী অথবা অপরিবাহী এই বিষয়গুলোর সাথে আমরা সকলেই পরিচিত। পরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে। যেমন বিশেষ করে কিছু ধাতু আছে, অর্থাৎ ধাতুগুলো, যে কোনো ধাতুগুলি হচ্ছে মূলত বিদ্যুৎ পরিবাহী। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ধাতু হচ্ছে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম। কপার কপার তোমার অধাতু হলেও কপারের একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট, যা বিদ্যুৎ সুপরিবাহী। তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে অপরিবাহী। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না, অর্থাৎ আমি বলেছি আগেই যে মাধ্যমে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না সেই মাধ্যমটাকে বা সেই বস্তুটাকে অপরিবাহী বলে। তবে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায়। তাছাড়া ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাহলে অপরিবাহী পদার্থ আদানযুক্ত হয়। একটু আগে আমরা কি করেছি যে প্লাস্টিকের চিরুনির সাহায্যে আদানের অস্তিত্ব অথবা আদানের ধর্ম নির্ণয় করেছি, সে পরীক্ষা করেছি। তাহলে উদাহরণ দিতে পারি আমরা প্লাস্টিক, গ্লাস এবং রাবার, এরা প্রত্যেকেই হচ্ছে অপরিবাহী পদার্থ। তারপরে বাকি থাকে অর্ধপরিবাহী। নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহীর মতন আচরণ করে, অর্থাৎ তাপমাত্রার বাড়ার সাথে সাথে এই বস্তুগুলো পরিবাহীর মতন আচরণ করে। তার মানে অল্প তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থগুলো অপরিবাহিতার বা অপরিবাহীর মতন আচরণ করে, মানে কোনো কিছু পরিবহন করবে না এরকম একটা অবস্থা তারা দেখায়। যখনই তাপমাত্রা বাড়ার সাথে সাথে তখন তারা পরিবাহীর মতন কি করে আচরণ করে। সাধারণত অর্ধপরিবাহী পদার্থগুলো হলো যেমন তাদের প্রকৃতিটা হয়ে থাকে কঠিন, অর্থাৎ আমরা বলতে পারি যে অর্ধপরিবাহী পদার্থগুলো সাধারণত হয় কঠিন, যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি হচ্ছে মূলত অর্ধপরিবাহী পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য পাঠ ছিল যে বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনার এই অধ্যায়ের চার্জ বা চার্জের উৎপত্তি, চার্জের ধর্ম, চার্জের অস্তিত্ব, এবং সর্বশেষ পাঠ ছিল পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠগুলি বাসায় আরো ভালোভাবে পড়ার চেষ্টা করবে বা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে আবার তোমাদের এই অধ্যায়ে যে সকল পাঠগুলি আছে গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমাদের আজকে যা বোঝানোর হয়েছে সেগুলি তোমরা বাড়িতে অবশ্যই করার চেষ্টা করবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।